আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি এবং আমি গোলাম কিবরিয়া। শুরুতেই শিরোনামগুলো। পর্যাপ্ত আইসিইউ হলে করোনায় মৃত্যু কম হতো বলছে হাইকোর্ট। স্বাস্থ্য পরীক্ষার ফি নিয়ে জিজ্ঞাসা। সিনহা হত্যা মামলায় আদালতে জবানবন্দি দেননি বহিষ্কৃত ওসি প্রদীপ। রিমান্ড শেষে কারাগারে। আগের ভাড়ায় ফিরলেও বাসে স্বাস্থ্যবিধি উপেক্ষিত, নিয়ম না মানলে ব্যবস্থার হুঁশিয়ারি কাদেরের। শিরোনামগুলো বলছিলাম, এবার বলবো পুরো খবর। নির্দেশনা মেনে দেশের সব জেলা শহরের হাসপাতালে আইসিইউ ও সিসিইউ স্থাপন করা হলে করোনায় এত রোগীর মৃত্যু হতো না, এতটা স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হতো না। বিচারপতি JBM হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানিতে এসব মন্তব্য করেন। একই সঙ্গে ডাক্তারদের প্র্যাকটিস নীতিমালার খসড়া চূড়ান্ত করার সবশেষ তথ্য জানতে চেয়েছে আদালত। এছাড়া হাসপাতালে রোগীর বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষার মূল্য নির্ধারণে অগ্রগতি ৯ সেপ্টেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে। 2018 সালে দেশের হাসপাতালগুলোতে পর্যাপ্ত আইসিইউ ও সিসিইউ স্থাপনের নির্দেশনা চেয়ে রিট করেন আইনজীবী বশির আহমেদ। বিভিন্ন হাসপাতালসমূহে মূল্য তালিকা নির্ধারণ, টেস্টের ফি নির্ধারণ ও 1942 সালের অর্ডিন্যান্স অনুযায়ী নীতিমালা প্রণয়নের চূড়ান্ত অগ্রগতি আগামী 9 সেপ্টেম্বর আদালতকে অবহিত করার জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে। এ নিয়ে আলোচনা করতে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিক আমিন কাজল আছেন আমাদের সাথে। জনাব শফিক আমিন কাজল, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই আপনার কাছে যে পর্যাপ্ত আইসিইউ ও সিসিইউ থাকলে কি করোনায় মৃতের সংখ্যা কমানো সম্ভব হতো কিনা, চিকিৎসক হিসেবে আপনার পর্যবেক্ষণটি জানতে চাই। জি, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। পর্যাপ্ত আইসিইউ বা সিসিইউ থাকলে অবশ্যই অবস্থার কিছুটা উন্নতি হতো, কিন্তু আমি মনে করি পর্যাপ্ত আইসিইউ বা ভেন্টিলেটরের চেয়ে আর বেশি প্রয়োজন এই ভেন্টিলেটর বা আইসিইউ এর পিছনে যারা কাজ করবেন, সেই স্বাস্থ্যকর্মী, সেই চিকিৎসক, বিশেষত আমরা অ্যানাস্থেসিওলজিস্ট বা যারা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, এইসব চিকিৎসক আমাদের খুবই অপ্রতুল। এবং যেহেতু করোনা একটি নতুন অসুখ, আমরা এই বিষয়ে প্রথম দিকে নিজেদেরকে প্রস্তুতি করতেও সময় লেগেছে। এখন আমরা চিকিৎসাকর্মী বা স্বাস্থ্যকর্মী যারা আছি তারা অনেকটাই বুঝতে পেরেছি যে কীভাবে রোগীকে ডিল করলে মৃত্যু কমানো সম্ভব। তবে আইসিইউ এর চেয়ে বেশি দরকার হচ্ছে আমাদের ব্যবস্থাপনা। আমরা যদি চিকিৎসা ব্যবস্থাপনায় যদি আরও বেশি দক্ষ জনবল তৈরি করতে পারি এবং ভেন্টিলেটর বা আইসিইউর যে পর্যবেক্ষণ বা নিবিড় পর্যায় কেন্দ্রে যে সেবা, এটা তো আসলে খুব প্রয়োজনীয় একটি সেবা। এবং আমরা করোনা পরিস্থিতিতে এসে দেখছি যে কোভিড-19 আক্রান্ত রোগীদের জন্য নিবিড় পর্যায় কেন্দ্রটি আসলেই খুবই জরুরি একটা অনুষঙ্গ। তবে শুধুমাত্র নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ তৈরি করলে হবে না, এর সাথে এর ব্যবস্থাপনা এবং এর জন্য যে প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী, শুধু চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী যারা সাপোর্টিং স্টাফ, তাদেরও এই বিষয়ে প্রশিক্ষিত হতে হবে। আমরা কিন্তু এই নিবিড় পরিচর্যা কেন্দ্রে হাই ফ্লো নেজাল ক্যানুলা, যেটা আমরা একটি নতুন করে এই করোনা পরিস্থিতির পরে বা কোভিড-19 রোগীদেরকে আমরা এটা দিয়ে অনেক উপকার করতে পারছি, অনেক ক্রিটিক্যাল রোগীকে আমরা সেভ করতে পারছি। সেটার ব্যবস্থাপনা বা সেটা আমাদের মতো মফস্বল শহরগুলোতে আসতে অনেক সময় লেগেছে। তারপরেও আমাদের সরকার বা স্বাস্থ্য ব্যবস্থাপনার সুষ্ঠু তদারকির মাধ্যমে আমরা এখন বগুড়ার মতো জায়গায় হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে রোগীদের সেবা দিতে পারছি। এটাও আসলে অনেক
বড় অর্জন আমি মনে করি। তবে আইসিইউ স্থাপনের যেমন প্রয়োজন আছে, তেমন এর পিছনে যারা কাজ করবে তাদের দক্ষ জনশক্তি তৈরি করাটা আরও বেশি জরুরি। হ্যাঁ, ডাক্তার শফিক আমিন, আরেকটু জানতে চাই যে স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণের বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? এটা খুবই জরুরি একটি অনুষঙ্গ। এ বিষয়ে এর আগেও কাজ হচ্ছে। আমি প্রায় মনে করছি যে আমরা মনে হয় একটা শুধুমাত্র সরকারি ব্যবস্থাপনায় তো একটা নির্দিষ্ট ফি আছেই, কিন্তু বেসরকারি ব্যবস্থাপনায় এক একটা চিকিৎসা কেন্দ্রে এক এক রকম ফি। এটা আসলে মানে আমাদের মানুষদের জন্য, যারা কম শিক্ষিত তাদের জন্য আসলে খুবই ভোগান্তির বিষয়। আর এক শ্রেণীর দালাল বা কিছু চক্র আছে যারা মানে মানহীন ক্লিনিকগুলোতে গিয়ে রুগীদেরকে নিয়ে অনেক অর্থ নষ্ট করার পরে যে পরীক্ষা বা পর্যবেক্ষণের যে ফলাফল, সেটা আসলে কোনো কাজেই আসে না। তো এসব বিষয়ে আসলে একটা নির্দিষ্ট নীতিমালা বা নির্দিষ্ট যদি একটা ফোকাস থাকে যে না এইটার ইউজার ফি এটা, তাহলে আমি মনে করি যে আমরা শুধু রুগী না, চিকিৎসকরাও আমরা এখানে সন্তুষ্ট হতে পারবো যে আমরা স্পেসিফিক যে চিকিৎসাটা বা যে পরীক্ষাটা করতে চাচ্ছি এই পরীক্ষাটার মূল্য কত, এটা আমরা রুগীর সাথে জেনে আমরা ব্যবস্থাপনাটা নিতে পারবো। অযথায় শুধু চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের মধ্যে দোষ দেওয়ার একটা প্রবণতা, যে চিকিৎসকরা ইচ্ছা করে পরীক্ষা দিচ্ছে বা বেশি বেশি পরীক্ষা দিয়ে বেশি বেশি পার্সেন্টেজ নিচ্ছে, এগুলোর চেয়ে আসলে যখন এগুলো ফিক্সড হয়ে যাবে, সবাই যখন জানবে যে এইটার মূল্য এইটা, তখন কিন্তু আর এই যে পার্সেন্টেজের বিষয় থেকে শুরু করে এই সব অনিয়ম সবই দূর হয়ে যাবে। আমি মনে করি যে এটা খুবই তাড়াতাড়ি আমরা আসলে এই কোভিড-19 যখন আমাদের দেশে মানে আমরা যখন এই মহামারীর মধ্যে আছি, তখন কিন্তু অনেকগুলো দিক আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে নিয়ে এসেছেন। আমরা মনে হয় যে এগুলো যদি আমরা ঠিকমতো মানে এগুলোকে যদি আমরা একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসি, তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং যারা স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য দেশের বাইরে যাওয়ার যে মানুষের প্রবণতা, এগুলো সবই পাবেন না, দেশেই ভালো চিকিৎসা পাবেন। ডাক্তার শফিক আমিন কাজল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় 4 দফায় 15 দিনের রিমান্ড শেষ হলেও 164 ধারায় জবানবন্দি দেননি টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাস। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। আর পুলিশের মামলার 3 সাক্ষীকে আবারও নেওয়া হয়েছে 3 দিনের রিমান্ডে। দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডের শেষ দিন। স্বাস্থ্য পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয় সিনহা হত্যার ঘটনায় পুলিশের করা মামলার 3 সাক্ষীকে। আবারও তাদের 4 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে মঞ্জুর হয় 3 দিনের রিমান্ড। এদিকে 15 দিনের রিমান্ড শেষে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপকে পাঠানো হয়েছে কারাগারে। তদন্ত কর্মকর্তা জানান, রিমান্ডে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলেও আদালতে জবানবন্দি দেননি। 4 দিনে চেয়েছিলাম, 3 দিন মঞ্জুর করছেন বিজ্ঞ আদালত। এগুলো আমরা পরে বলবো, প্রয়োজন আছে বলেই আমরা নিচ্ছি। এই মামলায় রিমান্ড মঞ্জুর হলেও এখনো হেফাজতে নেওয়া হয়নি বাকি 4 পুলিশ সদস্যকে। 3টার মধ্যে 3টাই দরখাস্ত নামঞ্জুর হয়েছে। আজকে এ মামলার গুরুত্বপূর্ণ আসামি 2 নম্বর প্রদীপ দাসকে আনা হয়েছিল, উনি 164 দেননি, ওনাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে আদালতে এসআই লিয়াকত ও পরিদর্শক নন্দদুলাল সহ এপিবিএনের 3 সদস্য আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলায় 2 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আদালত কাল অভিযান পরিচালনাকারী টিমের সদস্যদের সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েসের আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী র্যাবের DAD শফিকুল ইসলাম। বাদীর সাক্ষ্য গ্রহণের আগে মামলার জব্দ তালিকার সাক্ষী র্যাবের উপপরিদর্শক সাইফুল আলমকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। গতকালকে যে জটিলতাটা ছিল তার প্রেক্ষিতে, যেমন হচ্ছে যে যিনি গতকালকে PW1 জব্দ তালিকা প্রস্তুতকারী সাক্ষী দিয়েছিলেন, তিনি
বলেছিলেন সাক্ষ্যের এক পর্যায়ে যে বিষয়টা বলেছিলেন সেই বিষয়ে তারা একটা আজকে আবার সেটাকে রিকলের জন্য একটা আবেদন দিয়েছে। বিজ্ঞ আদালত সেই আবেদনটা মঞ্জুর করেছে। আগামীকালকে তিনি তার আবার রিকলের প্রেক্ষিতে সেই বিষয়ের উপরে উনি ওনার জবানবন্দি প্রদান করবেন। সেই প্রেক্ষিতে তার বক্তব্য শুনে আমরা তাকে জেরা করব। আমরা বলবো এটা একটা সাজানো নাটক। কারণ হচ্ছে এটা যে কোথায় অস্ত্র পাওয়া গিয়েছে, কে জব্দ করেছে এবং কার দেখানো মতে অস্ত্র পাওয়া গিয়েছে, এমনকি অস্ত্রটা কার, কোনো জবাবই সে দিতে পারে নাই। এ নিয়ে মামলায় 12 সাক্ষীর মধ্যে 2 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। পাপিয়াকে গ্রেপ্তারের সময় অভিযান পরিচালনাকারী সদস্যরা বুধবার আদালতে সাক্ষ্য দেবেন। ডাইনিং রুমের থেকে এই অস্ত্র উদ্ধার হয়েছে এবং সেই অস্ত্র তারা যে অস্ত্র বেচাকেনা করে সেই টাকাও 58,41,000 টাকা সেটা উদ্ধার হয়েছে। তা বাদীতে সাক্ষী দিয়ে তার যে এজাহারের যে বক্তব্য সেই বক্তব্যকে সমর্থন করে সে তার সাক্ষী দিয়েছে। এর আগে গত 23 আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। 29 জুন মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের উপপরিদর্শক আরিফুজ্জামান শেরেবাংলানগর থানার অস্ত্র আইনে করা মামলায় তাদের বিরুদ্ধে এই চার্জশিট দাখিল করেন। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 35 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 4,316 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একদিনে 12,209 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় 1,950 জনের। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 3,14,946 জন। নতুন সুস্থ হয়েছেন 3,290 জন। মোট সুস্থ 2,08,177 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 66.10। নমুনা সংগ্রহ বিবেচনায় শনাক্ত রোগী 15.97%। শনাক্ত বিবেচনায় মৃত্যু 1.37%। বাসে ফিরেছে আগের ভাড়া, সব আসনেই বসছে যাত্রী। তবে কোনো কোনো বাসে নেওয়া হচ্ছে অতিরিক্ত যাত্রী, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। নির্দেশনা বাস্তবায়নে বিআরটিএর 8টি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম তেমন চোখে পড়েনি। এদিকে নিয়ম না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। করোনার কারণে এক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহনের শর্তে বাসে যে 60% ভাড়া বাড়ানো হয়েছিল তা বাতিল হয়েছে। মঙ্গলবার থেকে আগের ভাড়ায় যত আসন তত যাত্রী, এই নিয়মে চলছে বাস। রাজধানীতে চলাচল করা বাস, মিনিবাস এবং দূরপাল্লার বাসে আগের ভাড়ায় যাতায়াত করতে দেখা যায় যাত্রীদের। নগরে চলা কোনো কোনো বাসে আসনের বেশি যাত্রী বহন করতেও দেখা যায়। করোনা মহামারীর আগে যেটা দিতাম ওই ভাড়ায়, আগের ভাড়ায় নির্ধারিত ভাড়ায় নিচ্ছে তারা। 890 টাকা রেট দিছিল, আমরা ওই রেটে বেচছিলাম। এখন আবার আগের ভাড়া করে দিছে, আমরা ওই যে নতুন চার্টও দিছে আমাদের, ওই চার্ট অনুযায়ী আমরা টিকিট বেচছি 500 টাকা। পূর্বের ভাড়ায় ফিরলেও চালক, হেলপার এবং অনেক যাত্রীর মধ্যে ছিল না স্বাস্থ্যবিধি মানার বালাই। মাস্ক, সামাজিক দূরত্ব, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নির্দেশনা মানা হয়নি। স্বাস্থ্যবিধি তো আমরা ঠিকভাবে পালন করতেছে না, মানতেছে না। আর ভাড়া আগে যে বাসে ভাড়া ছিল ওই ভাড়ায় আছে। আমাদের হ্যান্ড স্যানিটাইজার আছে, এই যে আমাদের হ্যান্ড স্যানিটাইজার। তবে বিআরটিএর চেয়ারম্যান জানান তার চোখে কোনো অনিয়ম ধরা পড়েনি। জানান মাঠে নামানো হয়েছে 8টি ভ্রাম্যমাণ আদালত। ম্যাজিস্ট্রেট এবং পুলিশ রাস্তায় আছে। এটা আমার মনে হয়, আমি অনেকগুলো পরিবহন দেখেছি, একটা পরিবহনে আমি এটার কোনো লঙ্ঘন দেখিনি। প্রত্যেকটা পরিবহনে আমি যেটা রানিং অবস্থায় দেখেছি যে দাঁড়িয়ে কোনো আমি প্যাসেঞ্জার দেখি নাই। বাসে করোনা শুরুর আগের ভাড়া চালু হলেও স্বাস্থ্যবিধি মানতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। যত আসন তত যাত্রী, অর্থাৎ দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। মালিক শ্রমিক নেতৃবৃন্দ এ ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। সাবানের পানি কিংবা স্যানিটাইজার রাখতে হবে। এছাড়া ট্রিপের শেষ এবং শুরুতে পরিবহনকে ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে। বাসে ভ্রমণকালে যাত্রীসহ পরিবহন সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে বলেও জানান ওবায়দুল কাদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহী থেকে যে দূরপাল্লার বাসগুলো ছেড়ে আসার কথা, রাতের এই সময়ে যাত্রীদের কাছ থেকে কেমন ভাড়া নেওয়া হচ্ছে? স্বাভাবিক ভাড়া নেওয়া হচ্ছে নাকি বর্ধিত ভাড়া নেওয়া হচ্ছে? আসলে আমরা সকাল থেকেই বিভিন্ন বাস স্ট্যান্ড এবং টার্মিনালে যোগাযোগ করেছি। কিছুক্ষণ আগেও আমি রাজশাহীর সড়ক পরিবহন গ্রুপের নেতাদের সাথে কথা বলেছি বা স্থানীয় মানুষদের সাথে কথা বলেছি। তারা মূলত বলছেন বাসের বর্ধিত ভাড়া নিয়ে এখন মধ্যে কোনো অভিযোগ কিন্তু কোনো যাত্রী আমাদেরকে করেনি। তবে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি অনেকেই জোর দিয়ে বলেছেন। মূলত তারা স্বস্তি প্রকাশ করেছেন যে বাসের ভাড়া স্বাভাবিক হওয়াতে, কেননা এর আগে বর্ধিত ভাড়া নিয়েও ডাবল সিটে মানুষজন তুলত বাস মালিকরা, কিন্তু এখন তাদের ঠিক আগের ভাড়াতেই মূলত 1 টাকা 42 পয়সা পার কিলোমিটার যে রেট, সেই রেটেই কিন্তু এখন যাত্রী নেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে স্বাস্থ্যবিধিটা মানা হচ্ছে না বলে আমাদেরকে যাত্রীরা অভিযোগ করেছেন। তো আমরা সকালে দেখেছি যে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলামের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত রাজশাহীর বিভিন্ন বাস টার্মিনাল এবং বাস স্ট্যান্ডগুলোতে অভিযান চালায় এবং সেখানে স্বাস্থ্যবিধি না মানায় আজকে সারাদিনে তারা অভিযান চালিয়ে বেশ কয়েকটি বাসে প্রায় 15,000 টাকা জরিমানা করেছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং বাস মালিকরা বলছে যে রাজশাহী থেকে প্রতিদিন প্রায় 200 বাস রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন রুটে ছেড়ে যায় এবং এর বিপরীতে রাজশাহীতে প্রায় আরও 150 বাস কিন্তু প্রবেশ করে। আমরা যেটুকু দেখেছি যে রাজশাহী থেকে যে বাসগুলো ছেড়ে যাচ্ছে, যেহেতু এখান থেকে স্টার্টিং পয়েন্ট, এইখানে যাত্রী একেবারে হুড়াহুড়ি করে ওঠার কোনো সুযোগ নাই। মূলত রাজশাহী নগরী পার হওয়ার পরে জেলাতে প্রবেশের পর কিন্তু যাত্রীর যে চাপ, সেইটি কিন্তু বাড়তি যাত্রী বা দাঁড়িয়ে যাত্রী নিয়ে যাওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি বা দেখেছি বা স্থানীয় এইসব এলাকার মানুষদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে পরিবহন মালিকরা কিন্তু আবার অভিযোগ করছে, রাজশাহীর পরিবহন মালিকরা, যে তারা স্বাস্থ্যবিধি মেনেই বাস চালাচ্ছে, কিন্তু রাজশাহীর দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে 150 বাস রাজশাহীতে প্রবেশ করছে তারা কিন্তু একেবারে স্বাস্থ্যবিধি মানছে না। তারা বিভিন্ন পয়েন্ট থেকে লোক তুলে তারা কিন্তু একেবারে গাদাগাদি করে, বিশেষ করে দাঁড়িয়েও বাস লোড করে তারা যাত্রী নিয়ে আসে। সেক্ষেত্রে এই বিষয়টি দেখার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি তারা জোর দিয়েছে। আমি কথা বলছি রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলামের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এর মধ্যে তারা বাসের স্বাস্থ্যবিধি এবং বর্ধিত ভাড়া বা বাড়তি ভাড়া না হচ্ছে কিনা সেটি দেখার জন্য তারা অভিযান শুরু করেছে। আজকে তারা অভিযান চালায়, যেহেতু আজকে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি হওয়ার কারণে অভিযানে কিছুটা ভাটা পড়ে, তবে তাদের এই অভিযান চলমান থাকবে। তিনি জানিয়েছেন যে শুধু রাজশাহী নগরীতে নয়, রাজশাহী নগরীর যেসব প্রবেশদ্বার আছে সেগুলোতে কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। শুধু রাজশাহী থেকে যেসব বাস ছেড়ে যাচ্ছে সেগুলোতে মনিটরিং নয়, বরং রাজশাহীতে যেসব বাস প্রবেশ করছে রাজশাহীর প্রবেশদ্বারগুলো সেগুলোতে কিন্তু তারা মোবাইল কোড চালাবে বলে আমাদেরকে জানানো হয়েছে। অবশ্যই মাইনুল হাসান, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। সিলেট থেকে তামাবিল পর্যন্ত মহাসড়কে ধীরগতি যানবাহনের জন্য আলাদা লেন সহ 4 লেনে উন্নীত করা হবে সড়কটি। এজন্য 3,500 কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, পরিকল্পনা সম্ভাব্যতা যাচাই, ত্রুটি ও ঋণদাতা সংস্থার অর্থ ছাড়ে ধীরগতিতে প্রকল্পের কাজ সময় মতো শেষ হচ্ছে না। এশিয়ান হাইওয়ে, বিমস্টেক ও সার্ক করিডোরের অংশ সিলেট তামাবিল মহাসড়ক। এই মহাসড়ক উপ আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ ও বৃহত্তর সিলেট অঞ্চলের সাথে রাজধানী ঢাকা সহ অন্যান্য অঞ্চলের যোগাযোগের প্রধান করিডোর। এই সড়ক উন্নয়নের ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে আমদানি রপ্তানি সহজ হবে। মঙ্গলবার একনেক সভায় সিলেট তামাবিল মহাসড়কের উন্নয়নে প্রকল্প অনুমোদন দেওয়া হয়। 2025 সালের জুনে প্রকল্পটি শেষ করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। ট্রাফিক খুব বেশি, এটাকে আপগ্রেড করে, এটা যেহেতু এটা গুরুত্ব ট্যুরিজমের জন্য, আপনাদের মতো ইয়াং পিপুলরা দল বেঁধে বেঁধে যায় তাদের জন্য, প্লাস এইটা তো আমাদের আশা করছি আমাদের পূর্ব দিগন্তে আমাদের যে ওপেনিং আপ হবে আসামের সঙ্গে, ত্রিপুরার সঙ্গে, ভুটানের সঙ্গে, নেপালের সঙ্গে ইত্যাদি পূর্ব দিগন্তে আমরা বেশি করে যেতে চাচ্ছি, এই রোডটা ওপেন করে দেবে। একনেক সভায় 6,628 কোটি টাকার মোট 6টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে 4টি প্রকল্পই সংশোধিত। পরিকল্পনা মন্ত্রী জানান, বাস্তবায়ন অদক্ষতা সহ নানা কারণে বাড়ে প্রকল্পের ব্যয় ও মেয়াদ। কিছু লুকানোর কারণ আছে যেটা পাবলিকের সামনে আসে না, সেটা হলো অনেক সময় ঋণ আমরা যাদের কাছ থেকে নেই তাদের সঙ্গে আমাদের একটা তারতম্য হয়ে যায়, চিন্তায় নয়, ওই সময় ক্যালেন্ডার, তার ক্যালেন্ডার আমার ক্যালেন্ডার আলাদা। একটা উদাহরণ দিই, আমরা হিসাব করি ফাইন্যান্সিয়াল ইয়ার জুলাই জুন, তারা করে ক্যালেন্ডার ইয়ার। একনেক সভায় পরিবেশ ও দেশি মাছ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার খেলার খবর, তবে তার আগে জানাবো শিরোনামগুলো।
ব্যক্তি উদ্যোগে সাকিবের অনুশীলনে আইনি বাধা নেই, দ্রুতই দলে যুক্ত হবে বিদেশি স্টাফ। বিদেশি ফুটবলার ছাড়া মৌসুম চায় বেশিরভাগ ক্লাব, দৈর্ঘ্য কমিয়ে 3 ভেন্যুতে লিগের প্রস্তাব। ব্যক্তি উদ্যোগে সাকিবের মাঠে ফেরা নিয়ে আইনগত কোনো বাধা নেই বলছেন বিসিবি প্রধান নির্বাহী। দেশের 6 ভেন্যুতে চলছে টাইগারদের প্রস্তুতি, ধীরে ধীরে অনুশীলনে ফিরছে স্বাভাবিক গতিতে। এ পর্যায়ে এসে দলের সাথে যুক্ত হবে বিদেশি কোচিং স্টাফ। 1 সপ্তাহের মধ্যে ঢাকায় এসে যাবে হেড কোচ, ফিল্ডিং কোচ, ফিজিও এবং ট্রেনার। আনুষ্ঠানিকভাবে সূচির ঘোষণা আসেনি, তারপরও জানা আছে হাতে নেই খুব বেশি সময়। লঙ্কা সফরের আগে কি নাগালে আসবে পুরো ফিটনেস আর ছন্দ। প্রায় 5 মাস পর সেন্টার উইকেটে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে স্বাভাবিকের চেয়ে বাড়তি শ্রম দিলেন মুশফিক। সেন্টার উইকেটের ঠাসা সূচিতে জায়গা না পেয়ে রিয়াদ ছুটেছেন একাডেমি মাঠে। ব্যক্তিগত অনুশীলন শুরুর পর কেটে গেছে প্রায় 1.5 মাস। একক সেশনের পর অনুশীলন হচ্ছে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে। স্থানীয় কোচ, ফিজিওদের অবদানে কাজ এগিয়েছে বেশ। তবে প্রস্তুতির এ পর্যায়ে এসে অনুভূত হচ্ছে মূল কোচিং স্টাফের প্রয়োজনীয়তা। নিশ্চিত করেছে বিসিবিও। 1 সপ্তাহের মধ্যে ঢাকা আসছেন ডোমিঙ্গো সহ কোচিং স্টাফের 4 জন। বাকিরা যুক্ত হবেন সরাসরি শ্রীলঙ্কায় ক্যাম্পে। ফার্স্ট উইকের মধ্যে আমাদের কোচিং স্টাফ সবাই চলে আসবেন। যারা বাংলাদেশে আসার তার মধ্যে হেড কোচ, ফিল্ডিং কোচ এবং আমাদের ফিজিও ট্রেনার বাংলাদেশ থেকেই টিমের সাথে যাবেন। এছাড়া বোলিং কোচেরও বাংলাদেশ থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের যারা 2 জন স্পেশালিস্ট কোচ, যে স্পিন বোলিং কোচ এবং ব্যাটিং কোচ যারা আমাদের সাথে আছেন, তারা শ্রীলঙ্কাতে দলের সাথে জয়েন করবেন। বিদেশি কোচিং স্টাফের আগেই দেশে পৌঁছে যাবেন সাকিব আল হাসান। কোভিড টেস্টের পর বিশ্রাম নিয়ে ভিড়বেন বিকেএসপিতে, যেখানে চলবে তার নিবিড় অনুশীলন। ব্যক্তি উদ্যোগে সাকিবের মাঠে ফেরা নিয়ে আইনগত কোনো বাধা দেখছে না বিসিবি। সাকিব উনি ব্যক্তিগত উদ্যোগেই ওনার ট্রেনিং, ইনিশিয়াল যে ট্রেনিং ওটা উনি স্টার্ট করবেন এবং সেক্ষেত্রে ওনার সুইটেবল অপশনটা হচ্ছে বিকেএসপি। আমি যতটুকু জানি আগামী 2-3 দিনের মধ্যেই হয়তো উনি ওনার এই বাংলাদেশে আসবেন এবং ট্রেনিং প্রোগ্রাম উনি শুরু করবেন। অতিথিদের বিশাল বহর, কোয়ারেন্টাইন আইন, বায়োসিকিউরড পরিবেশ সহ একাধিক কারণে সহজ হচ্ছে না সিরিজের সূচি ও ভেন্যু চূড়ান্তকরণ। এ বিষয়ে দ্রুতই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা দেবে লঙ্কান বোর্ড। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে প্রায় 6 মাস পর কাল সকালে ফিরছেন সাকিব আল হাসান। করোনা টেস্টের পর থাকবেন কোয়ারেন্টিনে, এরপর শুরু হবে মাঠে ফেরার প্রক্রিয়া। সাভার বিকেএসপিতে অনুশীলন শুরু করবেন সাকিব। সেখানে 3 সপ্তাহ ফিটনেস ও স্কিল নিয়ে কাজ করবেন টাইগার অলরাউন্ডার। বিসিবির কোনো সুযোগ সুবিধা না পেলেও একক অনুশীলনে জাতীয় দলের কোচদের পরামর্শ নিতে পারবেন তিনি। 1 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে 29 অক্টোবর মুক্ত হবেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টেই যেন ফিরতে পারেন, সে লক্ষ্যেই চলবে তার প্রস্তুতি। নতুন মৌসুম শুরুর বিষয়ে আজ সভায় বসেছিল বাফুফে। করোনা পরিবর্তিত প্রেক্ষাপটে বিদেশি ফুটবলার ছাড়া মৌসুম চায় বেশিরভাগ ক্লাব, যদিও এর বিপক্ষে বসুন্ধরা আবাহনীর মতো জায়ান্ট। এবারে দলবদল নয়, কেবল সমঝোতায় ক্লাব পরিবর্তনের সুযোগ থাকবে। পাশাপাশি লিগের দৈর্ঘ্য কমিয়ে খেলা 3 ভেন্যুতে করার প্রস্তাব এসেছে। তবে পারিশ্রমিক ইস্যুতে জটিলতা কাটেনি এখনো। 3 দফা বৈঠকের পরও নতুন মৌসুম শুরুর বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাফুফে। মঙ্গলবার ক্লাব কর্তাদের সঙ্গে পেশাদার লিগ কমিটির আলোচনায় এসেছে নানা প্রস্তাবনা। প্রস্তাব আছে বিদেশি ছাড়াই হোক মৌসুম, দৈর্ঘ্য কমিয়ে লিগ 3 ভেন্যুতে করার কথা জোর দিয়ে বলা হয়েছে। দলবদল থাকবে না নতুন মৌসুমে, শুধুমাত্র সমঝোতায় হতে পারে পরিবর্তন। সমস্যা পারিশ্রমিক ইস্যুতে। সেক্ষেত্রে গেলবারের পাওনার পুরোটা মিললেও নতুন মৌসুমে 20 থেকে 25 ভাগ অর্থ দিতে রাজি ক্লাবগুলো, যেখানে অন্তত অর্ধেক চাইছে ফুটবলাররা। এখানেও মতবিরোধ রয়েছে ক্লাব কর্তাদের মধ্যে। 50% অফ দ্য লাস্ট ইয়ার যে পেমেন্ট আছে তার 50%, আর ক্লাবগুলো আজকে তাদের যে প্রতিনিধি ছিল তারা সম্মত হয়েছেন, বাস্তবসম্মত হয়েছেন, তারা 20% পর্যন্ত
দিতে পারবে। গত বছরের পেমেন্টটা তারা চাচ্ছে যে তারা পুরো চাচ্ছে সিগনেচারের সময়, কিন্তু আমরা বলেছি যে ঠিক আছে সিগনেচারের সময় আমরা পুরো টাকাটা না দিয়ে আমরা 25% এখন দিচ্ছি, পরবর্তী লিগে যখন লিগটা চলবে তখন ওনাদের ব্যালেন্স 25% প্লাস এই বছরের যে 20% এইটা নিয়ে আমরা পুরোটা ভাগ করে সারা এই 9 মাসের লিগের মধ্যে আমরা দিয়ে এটাকে ক্লিয়ার করে ফেলব। করোনার কারণে বিপাকে ছোট ক্লাব, আর তাই নতুন মৌসুমে বিদেশি খেলা নিয়ে আপত্তি বড় অংশের। তবে এএফসি কাপে অংশ নেওয়া ক্লাবগুলো সহ বড় দলগুলোর আপত্তি এই প্রস্তাবে। বাইলসটাকে ঠিক আগেরটাকেই সামনে ফরওয়ার্ড করা উচিত, কারণ বিভিন্ন ক্লাব যখন ফরমেশন সাজিয়েছিল গত বছরে, তখন তারা ফরেনারদেরকে চিন্তা করে ভাবে করেই বাঙালি প্লেয়ারদেরকে বা দেশি প্লেয়ারদেরকে ভাবে সাজিয়েছিল। দেশি খেলোয়াড়দের যে স্যাক্রিফাইসের বিষয়টা আছে সেটা কি বিদেশিরা করবে? তারা তো তাদের পুরো হিসাবটাই বুঝে নেওয়ার চেষ্টা করবে, বা ওই খেলোয়াড়দেরকে এইসব বিবেচনা করে ক্লাবগুলি ক্লাবের প্রস্তাব এনেছে। আমার মনে হয় যে এটা পরবর্তী মিটিংয়ে এটা বিশদ আলোচনা হবে। 11 থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে আরও একটা সভা করবে লীগ কমিটি, সেখান থেকে আসতে পারে চূড়ান্ত দিক নির্দেশনা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেসিকে আটকাতে নিশ্চুপ বার্সা স্কোয়াড। সুয়ারেজ, ভিদাল ছাড়া বাকিদের মধ্যে নেই কোনো তাড়না। তাতে পরিষ্কার দলে সমর্থন হারিয়েছেন অধিনায়ক। ট্রান্সফার ইস্যুতে ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি। মেসির বাবার সঙ্গে বার্তোমেউয়ের বৈঠকে আসতে পারে সমাধান, তবে কোনো প্রস্তাবেই মত বদলাবেন না LM10 তা নিশ্চিত। এদিকে গণমাধ্যম জানাচ্ছে মেসির জন্য প্রাথমিকভাবে 2 বছরের চুক্তির প্রস্তাব দেবে ম্যান সিটি। ভালোবাসার সম্পর্ক রূপ নিয়েছে তিক্ততায়। 20 বছরের বন্ধন ছিন্ন করে মেসি ফিরবেন অন্য ডেরায়। বোর্ড, কোচিং স্টাফের সঙ্গে মনোমালিন্য চলছিল আগে থেকেই। সতীর্থদের সঙ্গেও তৈরি হয় দূরত্ব। ড্রেসিং রুমের গুমোট ভাব প্রকাশ্যে এসেছে বারে বারে। ধীরে ধীরে সমর্থন হারাচ্ছেন, তা বুঝতে পেরেই কি সরে যাওয়ার সিদ্ধান্ত? গণমাধ্যমও সেই বাস্তবতা তুলে ধরেছে। মেসি থাকুক ন্যু ক্যাম্পে, তা নিয়ে জোরাজুরি করতে চাইছে না স্কোয়াডের বড় অংশ। সুয়ারেজ, ভিদাল যারা কিনা চলে যাবেন, তারাই কেবল চান থেকে যাক তাদের নাম্বার 10। পুরনো মুখ পিকে বুস্কেটসও নিশ্চুপ। আইনি লড়াইয়ে না গিয়ে আলোচনার মাধ্যমেই সেরা সমাধান খুঁজতে আগ্রহী দুপক্ষ। এ সপ্তাহে বার্তোমেউর সঙ্গে মেসির বাবা ও এজেন্টের বৈঠক দেখাতে পারে নতুন পথ। সেখানে কার কি অবস্থান হবে গণমাধ্যম দিয়েছে তার ধারণা। মেসির জন্য নাকি 2 বছরে নতুন চুক্তির প্রস্তাব দেবে বার্তোমেউ। বিপরীতে শুধু ছেলের ফ্রি ট্রান্সফারের কথাই বলবে মেসির বাবা। পরিস্থিতি জেনে বুঝে এগোচ্ছে ম্যানচেস্টার সিটি। এরই মধ্যে বার্সেলোনায় চলে গেছেন সিটির একজন ডিরেক্টর। প্রাথমিক পরিকল্পনায় 2 বছরের চুক্তির প্রস্তাব দেবে মেসিকে, থাকবে মেয়াদ বাড়ানোর সুযোগ। মেসির রিপ্লেসমেন্ট হিসেবে যাকে আনতে চায় বার্সা, সেই লাউতারো মার্টিনেজ বেঁকে বসেছেন। জাতীয় দলের সতীর্থ কিংবদন্তির সঙ্গে এমন আচরণে আপত্তি আছে মার্টিনেজের। সব মিলিয়ে পরিস্থিতি দুপক্ষের জন্য জটিল। দুপক্ষই যদি অবস্থানে অনড় থাকে, তাহলে বার্সা মেসির বিচ্ছেদ হবে বিতর্কের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ। বৈশ্বিক মহামারী করোনায় অন্যতম ক্ষতিগ্রস্ত খাত পর্যটন শিল্প। চলতি বছরের প্রথম 5 মাসে এ খাতে ক্ষতি হয়েছে $32,000 কোটি বেশি। জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থার আশঙ্কা, চাকরি হারাতে পারেন এ খাতের 12 কোটি মানুষ। তবে আশার কথা, অনেক দেশেই খুলতে শুরু করেছে পর্যটন কেন্দ্র। এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। এবার পরের খবরে যাচ্ছি। দীর্ঘ বিরতির পর সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরছে আওয়ামী লীগ। করোনার কারণে 6 মাস পর চলতি মাসেই অনুষ্ঠিত হচ্ছে দলের কার্যনির্বাহী কমিটির বৈঠক। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে মেয়াদ উত্তীর্ণ জেলা উপজেলার সম্মেলন, তালিকা ধরে অনুপ্রবেশকারীদের বহিষ্কার, সদস্য সংগ্রহ, 5 সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি করা সহ নানা সাংগঠনিক কর্মকাণ্ডে ফেরার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। মার্চে করোনা মহামারী শুরুর পর থেকে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড প্রায় বন্ধ। তারপরও করোনা, ঘূর্ণিঝড় আমফান ও বন্যায় মানুষের পাশে দাঁড়িয়েছেন দলটির নেতাকর্মী। করোনার স্বাস্থ্যবিধি মেনে এরই মধ্যে খুলেছে অফিস আদালত। রাজনৈতিক কর্মসূচিতেও ফিরছে বিভিন্ন দল।
তাই সেপ্টেম্বর থেকেই দলের স্বাভাবিক কর্মকাণ্ড চালু করার কথা ভাবছে আওয়ামী লীগ। 6 মাস পর চলতি মাসে কার্যনির্বাহী কমিটির বৈঠক। মাননীয় সভানেত্রীর কার্যালয়ে খুব সংক্ষিপ্ত বৈঠক হয়েছে, বিভিন্ন বিষয়গুলি নিয়ে তার সঙ্গে আলোচনা করেছি। আমরা এক্সপেক্ট করছি যে সেপ্টেম্বর মাসে একটি কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ বৈঠকও হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হলে আমরা সেই জায়গাগুলিতে আলোচনা করে আমরা একটি সাংগঠনিক কর্ম পরিকল্পনা গ্রহণ করব। ডিসেম্বরে দলের সবশেষ জাতীয় সম্মেলনের আগে 29টি এবং পরে 2টি, সব মিলিয়ে 31টি জেলার সম্মেলন হয়েছে, যেগুলোর পূর্ণাঙ্গ কমিটি হয়নি এখনো। এছাড়া বাকি রয়েছে 47টি জেলার সম্মেলন। সংগঠনকে সচল করা, সংগঠনকে গতিশীল করা এবং সংগঠনের যে জায়গাগুলিতে সম্মেলন হয়নি, অনেক দীর্ঘদিন হয়ে গিয়েছে, সে সম্মেলনগুলিকে কিভাবে আমরা সমাপ্ত করতে পারি, এই বিষয়গুলি গুরুত্ব দেওয়া হবে। আগামী দিনে যদি এই করোনার ধারাবাহিকতা যদি চলতেই থাকে, এর ভিতর দিয়ে রাজনীতিও চলবে, সেই রাজনৈতিক কর্মকাণ্ডও চলবে, সাংগঠনিক কর্মকাণ্ড চলবে, সংগঠনের সম্মেলন করা, কমিটি গঠন করা। পাপিয়া ও শাহেদকাণ্ডের পর তালিকা ধরে তৃণমূল সহ দলে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে নামছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর সহ 4 সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা দেওয়া হবে এ মাসেই। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারের শুভ বুদ্ধির উদয় হবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির 42তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদনের পর মির্জা ফখরুল এ আশাবাদ জানান। তিনি বলেন, প্রতিষ্ঠার 42 বছরে এসে এখন গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চলমান কঠিন সময়ে ঐক্যবদ্ধ থেকে মানুষের অধিকার রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিটি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে জানানো হয় শ্রদ্ধা। করোনার কারণে এবার সীমিত পরিসরে সারা দেশে দিনব্যাপী কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগ গণতন্ত্র হরণ করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে, সেই ভয়াবহ যে একদলীয় শাসন ব্যবস্থা, যে ফ্যাসিজম এবং স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে, দেশ নেত্রীকে মুক্ত করবে এবং জনগণের শাসন প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের ব্যাংক হিসেবে থাকা 7,36,85,784 টাকা জব্দ করা হয়েছে। দুদকের কর্মকর্তার অনুরোধে এই অর্থ জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। দুদকের সচিব দেলোয়ার বক্স জানান, সাবেক সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে টেন্ডারবাজি এবং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে। দীর্ঘদিন ধরে চলছে এই অভিযোগের অনুসন্ধান। তদন্তের অংশ হিসেবে ব্যাংক হিসেব জব্দের জন্য দুদকের সহকারী পরিচালক এবং অনুসন্ধান কর্মকর্তা শফিউল্লাহর অনুরোধের পরিপ্রেক্ষিতে এই দুজনের নামে থাকা বিভিন্ন ব্যাংকের হিসাব জব্দ করে বাংলাদেশ ব্যাংক। অনিয়ম এবং দুর্নীতি চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকা ব্যাংকে জমা রাখার সংক্রান্ত একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানাধীন ছিল। অনুসন্ধানের স্বার্থে গত বৃহস্পতিবার তার 7,36,00,000 টাকা BFIU এর মাধ্যমে জব্দ করা হয়েছে। রাজধানীর ওয়ারিতে কিশোর মুন্না হত্যার ঘটনায় 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পূর্বশত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সিএমএম আদালতে 3 আসামির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 30 আগস্ট বিকাল 5টা ওয়ারির চন্দ্রমোহন বসাক স্ট্রিটের রাধা গোবিন্দ ঝিউ মন্দিরের কাছে মুন্না ও তার বন্ধু শাহিনের মোটরসাইকেলের গতিরোধ করে একদল কিশোর। এরপরই শুরু হয় অতর্কিত আক্রমণ। কয়েকজন মিলে চাকু ও লোহার রড দিয়ে আঘাত করে গুরুতরভাবে জখম করে তাদেরকে। ওই দিনই সন্ধ্যায় ঢাকা মেডিকেলে মারা যায় মুন্না। বন্ধু শাহিন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সোমবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 17 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় 17 জনকে আমরা এ পর্যন্ত আটক করেছি। মূল পরিকল্পনাকারী বাপ্পি এবং একজন অন্যতম অ্যাটাকার যে ফেরদৌস, যাকে আমরা ভিডিও ফুটেজ দেখে আমরা শনাক্ত করেছি এবং সে তার পার্টিসিপেশনের বিষয়টা সে নিজে স্বীকার করেছে। প্রায় 1 বছর আগে গ্রেপ্তারকৃত বাপ্পি ও ভিকটিম মুন্নার সাথে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া ও মারামারি হয়। সেই ঘটনার জের ধরে গত রোববার মুন্নার উপর আক্রমণ চালায় তারা। এরা গত বছর এই আশুরার দিনেই যখন তাজিয়া ফিরছিল তখন তাদের বিজয় নামে নবাবপুর রোডে একজন টেকেরহাট এলাকার তার সাথে গায়ে ধাক্কা লাগে। ফলশ্রুতিতে সেখানে তাদের সাথে মারপিট হয় এবং তাদের সেই পুরনো ঘটনাটা রেশ তারা এবছরে আবার বিজয় সামনে পেয়ে যায় সেই বাপ্পি এবং সায়েমকে। পরে সিএমএম কোর্টে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মামলার একজন আসামি। 17 আসামির 13 জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের সরাসরি কারাগারে পাঠানো হয়েছে। বাকি 3 আসামির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্থানীয় রাজনীতিবিদ এবং প্রভাবশালীদের মদদে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে কিশোর গ্যাংগুলো। পুলিশের অভিযোগ, মাদক ব্যবসা নিয়ন্ত্রণে অনেকেই গ্যাংগুলোকে ব্যবহার করছে। পারিবারিক শাসন এবং সুশিক্ষার অভাবে কিশোরদের মধ্যে গ্যাংস্টার হওয়ার প্রবণতা বাড়ছে বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। 2017 সালের 6 জানুয়ারি খুন হয় উত্তরার স্কুল ছাত্র আদনান কবির। এরপর থেকেই আলোচনায় আসে কিশোর গ্যাং। পাড়া মহল্লায় আধিপত্য, ইফটিজিং, ধূমপান এসবই গ্যাং কালচারের বৈশিষ্ট্য। একসময় কিশোর গ্যাংয়ের সাথে সম্পৃক্ত ছিলেন এই ব্যক্তি। তিনি জানান, সামাজিক কাজ করার উদ্দেশ্যে গড়ে তোলা সংগঠন একসময় কিশোর গ্যাংয়ের রূপ নেয়। তবে গ্যাং সদস্যদের বেপরোয়া আচরণে তা এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে। 1-2 জন উগ্র মন মানসিকতার মানুষ থাকেই, যাদেরকে আসলে সব সময় আমরা চোখে চোখে রাখতে পারি না, কিন্তু সর্বাত্মক আমরা চেষ্টা করি যে আমাদের সংগঠনটাকে যাতে খুব সুশৃঙ্খলভাবে পরিচালিত করেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই আসলে ক্ল্যাশটা হয়, কারণ আমাদেরও তো সভাপতি আছে, আমাদেরও সাধারণ একটা সংগঠনের যা যা পথ থাকা দরকার আমাদের সবই আছে। পুলিশের অভিযোগ, এসব কিশোর গ্যাংকে উস্কানি দেয় স্থানীয় প্রভাবশালীরা, আর না বুঝেই ব্যবহৃত হয় গ্যাং সদস্যরা। রাজনৈতিকভাবে শক্তিশালী অথবা অর্থনৈতিকভাবে শক্তিশালী, তো কখনো কখনো স্থানীয়ভাবে যারা ছোটোখাটো ছেঁচড়ামি করে, ছোটোখাটো রাজনৈতিক পাওয়ার এক্সারসাইজ করে, তাদের ছত্রছায়ায় তারা থেকে সংগঠিত হওয়ার চেষ্টা করে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, সঠিক পরিচর্যার অভাবে বেপরোয়া হয়ে উঠছে কিশোররা, আর মাদক তাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। বিশেষ করে ইয়াবা এবং ফেন্সিডিল, এগুলোর আসলে এক ধরনের প্রভাব এসব গ্যাং কালচারে রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কখনো বড় ভাই অথবা কোনো সিন্ডিকেটের সাথে এইসব গ্যাং বাজরা বা এইসব গ্যাংগুলো জড়িত হয়ে যাচ্ছে এবং তারা কখনো কখনো দেখা যায় যে ড্রাগস ইউজ এবং ড্রাগস ব্যবসার সাথেও জড়িত হয়ে যায়। পারিবারিক শিষ্টাচারের অভাবে কিশোর গ্যাংয়ের সৃষ্টি হচ্ছে বলে মত প্রশাসন ও অপরাধ বিজ্ঞানীদের। এক্ষেত্রে আকাশ সংস্কৃতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমও ভূমিকা রাখছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিউগলে করুণ সুর আর গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানানো হলো মুক্তিযুদ্ধের 4 নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্তকে। অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়ে আজীবন লড়াই করা এই বীর উত্তমকে শ্রদ্ধা জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও। পরে রাজধানীর বড়দেশ্বরী শ্মশানে হয় শেষকৃত্য। মঙ্গলবার সকালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে জাতীয় পতাকায় মুড়ে সিআর দত্ত বীর উত্তমের কফিন আনা হয় ঢাকেশ্বরীর জাতীয় মন্দিরে। কফিন ভরে ওঠে ফুলে ফুলে। শ্রদ্ধা জানান নানান শ্রেণী পেশার মানুষ। একসাথে আমরা পাকিস্তানিদেরকে সিলেট শহর থেকে পরাজিত করে পিছপা করাইছি। সব বাঙালির জন্যেই তার স্লোগান ছিল একটাই, ধর্ম যার যার, রাষ্ট্রটি সবার। এই স্লোগান দিয়েই কিন্তু বাঙালি মুক্তিযুদ্ধ করেছে। সিআর দত্তকে নিয়ে স্মৃতিচারণ করেন সন্তানেরা। জানান তাদের বাবার সবটুকু স্বপ্ন ছিল বাংলাদেশকে ঘিরেই। যা যা তার স্বপ্ন ছিল এবং নতুন যারা প্রজন্মের যারা লোক, ওদের কাছে ওটা উনি মেসেজটা পাঠাতে পেরেছেন এবং আমার মনে হয় ওরা এটা নিয়ে আরও আগাচ্ছে।
সবার সাথে কেমন চলছে, ঢাকেশ্বরী কেমন আছে, দেশ কেমন চলছে, ওনার সর্বক্ষণ ওনার দেশের চিন্তাই ছিল। এরপর মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য এই সেক্টর কমান্ডারকে গার্ড অব অনার দেয় জেলা প্রশাসন। তিনি একজন শুধু মুক্তিযোদ্ধাই ছিলেন না, শুধু একজন সেক্টর কমান্ডার হিসাবেই দেশকে স্বাধীন করার নেতৃত্ব দেন নাই, তিনি অসাংবিধানিক চেতনার বাংলাদেশ গড়ার জন্য তার একটা অগ্রণী ভূমিকা ছিল। মুক্তিযুদ্ধে সিলেট অঞ্চলে জনগণকে সংগঠিত করে রণক্ষেত্রে ভূমিকা রাখার ক্ষেত্রে তিনি ছিলেন একজন অগ্রণী পুরুষ। এর আগে সকাল 7টায় সিএমএইচ থেকে বনানীর নিজ বাসভবন সংলগ্ন মাঠে সিআর দত্তের কফিনে শ্রদ্ধা জানান প্রতিবেশী, সহকর্মী ও বন্ধুরা। কখনোই তাদের যাওয়ার সময় হয় না, যদিও বয়সের হিসাবে হয়তো চলে যাওয়ার সময় হয়েছে, কিন্তু তারপরেও মনে হয় যে না, ওনারা কখনো যাবেন না, ওনারা থাকবেন। পরে মরদেহ নেওয়া হয় সবুজবাগে বড়দেশ্বরী শ্মশানে। সেখানে হোলি ফায়ার সহ শ্রদ্ধা জানান সামরিক বাহিনীর সদস্যরা। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবরা। সেনাপ্রধানের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান বিজিবি মহাপরিচালক। স্কুলের টেক্সট বইতে তার কাহিনী লেখা হোক, তাকে তাহলেই তার প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে। স্ত্রী মারা যাওয়ার পর কয়েক বছর ধরে সন্তানদের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছিলেন সিআর দত্ত। 25শে আগস্ট ফ্লোরিডার একটি হাসপাতালে মৃত্যু হয় 93 বছর বয়সে এই মুক্তিযোদ্ধার। সোমবার সকালে তার মরদেহ আনা হয় ঢাকায়। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিল্লিতে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হলো ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শেষকৃত্য। সকালে তার মরদেহ নেওয়া হয় রাজাজি মার্গের বাসভবনে। সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষবারের মতো দিল্লির 10 রাজাজি মার্গের বাসভবনে প্রণব মুখার্জি। মঙ্গলবার সকালে তার মরদেহ বাসভবনে পৌঁছানোর পর শুরু হয় শেষ শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা। স্বাস্থ্যবিধি মেনে সাবেক রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রণবের পরিবারের সদস্যদের সমবেদনা জানান মোদী। এ সময় উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। এরপর সকাল 11টা থেকে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। এরপর দুপুরে দিল্লির লোধি রোডের শ্মশানে পৌঁছায় তার মরদেহ। করোনার কারণে গান ক্যারেজের পরিবর্তে ভ্যানে করে নেওয়া হয় তার মরদেহ। এরপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হয় প্রণব মুখার্জির শেষকৃত্য। গার্ড অফ অনারের মাধ্যমে প্রণব মুখার্জিকে জানানো হয় শেষ বিদায়। প্রণব মুখার্জির প্রয়াণে ভারতে চলছে 7 দিনের রাষ্ট্রীয় শোক। 31 আগস্ট শুরু হওয়া শোকের অংশ হিসেবে 6 সেপ্টেম্বর পর্যন্ত অর্ধনমিত থাকবে দেশটির জাতীয় পতাকা। সাবেক রাষ্ট্রপতির প্রয়াণে পশ্চিমবঙ্গে চলছে সরকারি ছুটি। এদিকে প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হবে বুধবার। গত 9 আগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান 84 বছর বয়সী প্রণব মুখার্জি। পরদিন দিল্লির আর্মি রিসার্চ হাসপাতালে ভর্তি করার পর তার শরীরে ধরা পড়ে করোনা সংক্রমণ। মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হলেও গভীর কোমায় চলে যান প্রণব। রাখা হয় ভেন্টিলেশনে। 22 দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর সোমবার সন্ধ্যায় চিরবিদায় নেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। কাতারের মধ্যস্থতায় এই সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ার। তিনি জানিয়েছেন, কাতারের দূত মোহাম্মদ আল এমাদির সঙ্গে আলোচনার পর সাম্প্রতিক উত্তেজনা নিরসনে সমঝোতা হয়। গত 6 আগস্ট থেকে প্রায় প্রতিদিনই গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিবের দাবি, সেখান থেকে বিস্ফোরক ভর্তি বেলুন পাঠানো ও রকেট হামলার জবাবে এসব হামলা। কাতারের মধ্যস্থতায় 2018 সালেও ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি হয়েছিল। তবে ইসরায়েলি আগ্রাসনের মুখে একসময় তা অকার্যকর হয়ে পড়ে। করোনায় পর্যটন খাত বন্ধ থাকায় এবছরের মে পর্যন্ত বৈশ্বিক ক্ষতি 32,000 কোটি ডলার। হুমকিতে 12 কোটি মানুষের জীবিকা। মোট জিডিপির 2.8% পর্যন্ত কমার আশঙ্কা করছে বিশ্ব পর্যটন সংস্থা।
সবচেয়ে বড় ধাক্কা লেগেছে দক্ষিণ এশিয়ার পর্যটন নির্ভর উন্নয়নশীল দেশগুলোর উপর। বৈশ্বিক মহামারী করোনায় অন্যতম ক্ষতিগ্রস্ত খাত পর্যটন শিল্প। চলতি বছরের প্রথম 5 মাসে এ খাতে ক্ষতি হয়েছে 32,000 কোটি ডলারের বেশি, যা 2009 সালের বিশ্ব মন্দার ক্ষতির চেয়ে 3 গুণ বেশি। জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থার মহাপরিচালক জানান, চলতি বছর এই খাতে রপ্তানি আয় কমতে পারে সর্বোচ্চ 1,20,000 কোটি ডলার, যার প্রভাবে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে। চাকরি হারাতে পারেন পর্যটন শিল্পের 12 কোটি মানুষ। পর্যটন শিল্প বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। অনেক মানুষের জীবিকা এর উপর নির্ভর করে। অর্থনৈতিক উন্নতির পাশাপাশি সংস্কৃতি ও প্রাকৃতিক সম্পদ দেখা ও জানার সুযোগ তৈরি করে দেয় পর্যটন। তাই এই শিল্পকে বাঁচাতে আমাদের করণীয় সব করতে হবে। ইউরোপের পাশাপাশি পর্যটন খাতে ধস নামার কারণে ক্ষতির শিকার ভুটান, নেপাল, মালদ্বীপের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলো। শুধু নেপাল ও মালদ্বীপের মোট আয়ের 3 ভাগের 1 ভাগ আসে এই খাত থেকে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বেশ কিছু দেশে খুলতে শুরু করেছে বিভিন্ন পর্যটন কেন্দ্র। পর্যটকদের আস্থা ফেরাতে বিভিন্ন ছাড় দেওয়া সহ জোর দেওয়া হচ্ছে স্বাস্থ্যবিধি নিশ্চিতে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।